আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ক্লাসে সংযুক্ত হতে পেরেছো? শাপলা খাতুন, আমার কথা শোনা যায়? যাই হোক, আমি ক্লাস শুরু করতে চাচ্ছি এখন। যে কয়জন আছো সবাইকে ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। করোনাকালীন ক্লাস চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারে আমি আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সবাই ঘরে অবস্থান করতেছো, পড়াশোনায় মনোযোগী আছো। আজকে আমি তোমাদের আরেকটি নতুন ক্লাস নিব। এটা হলো বর্ম রাজবংশের উত্থান এবং পতন। কিভাবে এই বাংলায়, প্রাচীন বাংলায় বর্ম রাজবংশ তারা রাজত্ব করেছে সেই সম্পর্কে আমি তোমাদের আজকে আলোচনায় অংশগ্রহণ করাবো। যাক, প্রথমেই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম সম্বলিত যে পেজ তোমাদের দেখাচ্ছি। দেখো, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম হচ্ছে বিএ অনার্স দ্বিতীয় বর্ষ, কোর্স কোড 22-1605, কোর্সের নাম প্রাচীন বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নম্বর 7 হবে। লেকচারের শিরোনাম বর্ম রাজবংশের উত্থান ও পতনের ইতিহাস পর্যালোচনা। লেকচার নাম্বার 7, লেকচারের শিরোনাম বর্ম রাজবংশের উত্থান ও পতনের ইতিহাস পর্যালোচনা। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, কলেজের নাম সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ, আর ইমেল। যাই হোক, তোমরা একটু মনোযোগী হও। দেখো, আমি প্রথমে বর্ম রাজবংশের উত্থান ও পতনের ইতিহাস পর্যালোচনা সম্পর্কে ভূমিকাতে বলতে চাই। একাদশ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ এই সালটা তোমাদের মনে রাখতে হবে। একাদশ শতাব্দী বলতে তোমরা বোঝো কিনা, দশম থেকে 1000 থেকে 1100 পর্যন্ত এই সময়টাকে বলা হয় একাদশ শতাব্দী। তাহলে একাদশ শতাব্দীর শেষের দিকে বলতে 1050-এর পরে 60, 70, 80 এইদিকে শেষের দিকে বাংলার পাল রাজাদের দুর্বলতার সুযোগে দক্ষিণ পূর্ব বাংলায় যেসব ক্ষুদ্র ক্ষুদ্র সামন্ত রাজ্য গড়ে উঠেছিল, বর্ম রাজবংশ ছিল তাদের মধ্যে অন্যতম। তাহলে একাদশ শতাব্দীর শেষের দিকে এই পাল রাজারা, পরবর্তীতে এই পাল রাজার যে সমস্ত শাসনকর্তা পাল রাজার সিংহাসনে অধিষ্ঠিত ছিল, তারা খুবই দুর্বল ছিল। আর এই দুর্বলতার সুযোগে নিয়েই দক্ষিণ পূর্ব বাংলায় অনেক সামন্ত রাজা, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ছোট ছোট অঞ্চলে তারা প্রভাবশালী ব্যক্তি দ্বারা শাসিত ছিল, তাদেরকে সামন্ত রাজ বলা হয়। তো তেমন একটা সামন্ত রাজা ছিল বর্ম রাজবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জাত বর্মা। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জাত বর্মা। মূলত চন্দ্রবংশের পতন এবং পাল বংশের দুর্বলতার পরিপ্রেক্ষিতেই বর্ম রাজবংশের প্রতিষ্ঠার পথ সুগম হয়। ওই সময়ে আরেকটি সামন্ত রাজবংশ ছিল চন্দ্রবংশ, আর মূল যে বাংলায় শাসন করত পাল রাজারা, তো এই সমসাময়িক ছিল। তো এই সমসাময়িক চন্দ্রবংশের পতন এবং অন্যদিকে পাল বংশের শাসনকর্তাদের দুর্বলতার সুযোগ নিয়ে মূলত এই বর্মর শাসকরা বর্ম রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের পথও সুগম হয়েছিল। এই বংশের ইতিহাস অনেকটাই কুয়াশাচ্ছন্ন। এই বংশের ইতিহাস তেমন স্পষ্ট নয়। কুয়াশা, তোমরা দেখো শীতকালে যখন কুয়াশা হয় তখন সামনে বেশি দূরে কিছু দেখা যায় না, একটা ধোঁয়াশা, একটা কুয়াশা, অস্পষ্ট। তো এই ইতিহাস, বর্ম রাজবংশের ইতিহাসটা ওইরকম কুয়াশাচ্ছন্ন ছিল, স্পষ্ট নয়। তো সমকালীন সাহিত্যের এই বংশ সম্পর্কেও তেমন কোনো বিবরণ পাওয়া যায় না। মানে ওই সময়
বর্মা রাজবংশ যখন তাদের রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন, ওই সময় সমসাময়িক সমকালীন মানে ওই সময় সমসাময়িক বিভিন্ন সাহিত্য রচনা করে। তো সাহিত্য রচনাকালীন কিন্তু বিভিন্ন অঞ্চলে কোন শাসনকর্তা বা কোন রাজবংশ রাজত্ব করতো এটা তাদের সাহিত্যে স্থান পেত। কিন্তু এই সমকালীন সাহিত্যেও এই বংশ সম্পর্কে তেমন কোনো বিবরণ পাওয়া যায় না। তবে দেশি বিদেশি অনেক শিলালিপি বা তাম্র শাসনই হলো এই বংশের ইতিহাসের প্রধান অবলম্বন। অনেক শিলালিপি পাওয়া গেছে এবং তাম্র শাসন এ থেকে এই বংশের ইতিহাস আমরা পেয়ে থাকি। বর্মা রাজবংশ সম্পর্কে জানার অনেকগুলো উৎস রয়েছে, যেগুলো উৎসর মাধ্যমে আমরা এই বর্মা রাজবংশ বর্মা রাজারা শাসন করেছে সে সম্পর্কে জানতে পারি। তার ভিতরে ক নম্বর হরিবর্মার সামন্ত তাম্র শাসন, অর্থাৎ যে শাসনকর্তা বা যে রাজা শাসন করতো সেই শাসনকর্তার তামার নির্মিত ওখানে তাদের বিভিন্ন ঘটনাবলী লেখা থাকতো, সেটাকে তাম্র শাসন বলা হয়ে থাকে, তামার পাত্রের উপরে লেখা। তো এই হরিবর্মার সামন্ত তাম্র শাসনের মাধ্যমে আমরা এই বর্মা রাজবংশের ইতিহাস, উত্থান এবং পতন সম্পর্কে জানতে পারি। এছাড়া শ্যামল বর্মার বজ্রযোগিনী তাম্র শাসনেও এই শাসনকর্তা সম্পর্কে আমরা জানতে পারি। ভোজ বর্মার বেলাবর তাম্র শাসন, ভোজ বর্মা একজন অত্যন্ত এই বর্মা রাজবংশের অত্যন্ত জনপ্রিয় একজন শাসনকর্তা, শক্তিশালী শাসনকর্তা ভোজ বর্মা। তার সময় কিন্তু তাদের তাম্র শাসনে এই সম্পর্কে আমরা জানতে পারি। ভট্টভব দেবের ভুবনেশ্বর শিলালিপির মাধ্যমে আমরা জানতে পারি। ভট্টভব হলো একজন পণ্ডিত ব্যক্তি, তিনি তার শিলালিপিতে অনেক তথ্য আছে। এই তথ্যের মাধ্যমে, শিলালিপি তথ্যের মাধ্যমে আমরা এই বর্মা রাজবংশ সম্পর্কে জানতে পারি। সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত কাব্যগ্রন্থেও আমরা এই বর্মা রাজবংশের উত্থান এবং পতন ইতিহাস পেয়ে থাকি। তাহলে এই অনেকগুলো উৎসের মাধ্যমে এই বর্মা রাজবংশ সম্পর্কে আমরা ইতিহাস জানতে পারি। দেখো প্রাচীন ইতিহাসের যে ম্যাপ সেটা তোমরা প্রতিদিনই দেখাচ্ছি, দেখো এগুলো মোটামুটি তোমাদের ধারণায় এসে গেছে। আমি এ সম্পর্কে বেশি কিছু আর বলছি না। বর্মা রাজবংশের পরিচয়, বর্মা রাজবংশের পরিচয় তোমরা প্রথমে দেখো বেলাব তাম্র শাসন। আমি একটু আগে যে উৎসের কথা বললাম, বেলাব তাম্র শাসন তার ভিতরে একটা অন্যতম উৎস। এই উৎসে উল্লেখিত বর্ণনা অনুসারে পূর্বপুরুষগণ, অর্থাৎ বর্মা রাজবংশের পূর্বপুরুষগণ সিংহপুরের যাদব বংশজাত ছিল। সিংহপুর একটা অঞ্চল, সেই অঞ্চলের যাদব বংশভূত ছিল এই বর্ম পূর্বপুরুষগণ। যাদব ছিল পৌরাণিক রাজা যদুর বংশের নাম, একজন রাজা, সেই রাজার যদুর বংশের নাম ছিল যাদব। বেলাবতাম্র শাসনে বলা হয়েছে যে ব্রহ্মা হতে পুত্রদি ক্রমে অত্রি, চন্দ্র, বুধ, পুররব, আয়ু, নহুস এবং যজাতি ও যদুর জন্ম হয়েছে। যদু বংশেই হরির জন্ম হয়েছে। এই বংশের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে হরি, তার জন্ম হয়েছে যদু বংশে। এই বংশে যে হরি জন্মগ্রহণ করেন তার জ্ঞাতি বন্ধু, জ্ঞাতি মানে প্রতিবেশী এক বন্ধু ছিলেন সিংহপুরের বর্মরাজগণ। অর্থাৎ এই হরির যে বংশ, এই বংশের তার জ্ঞাতি বন্ধু ছিল এই সিংহপুরের বর্মরাজগণ। বর্ম বংশের আদি বাসস্থান ছিল সিংহপুর, অর্থাৎ বর্মরাজাদের আদি বাসস্থান ছিল সিংহপুর। তো এই সঙ্গে সিংহপুরটা যে কোথায় সে সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনায় আসছে। তোমরা দেখো সিংহপুরের অবস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত তাদের এখানে প্রকাশ করেছেন যে সিংহপুরটা আসলে কোথায়। তবে এই কথা স্পষ্ট যে বর্মা রাজগণের আদি বাসস্থান সিংহপুরেই ছিল, কিন্তু সিংহপুরটা বিভিন্ন এলাকার সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। যেমন হিউয়ে সাং, চীনা ঐতিহাসিক বা চীনা পরিব্রাজক, তার বিবরণ থেকে জানা যায় যে পাঞ্জাবের অন্তর্গত সিংহপুর নামক স্থানই হচ্ছে বজ্রবর্মার রাজ্য। এই বজ্রবর্মা ছিল কিন্তু তোমরা একটু দেখো বর্মা রাজবংশের যে প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠাতা ভোজ বর্মা, এই ভোজ বর্মার পিতা ছিল বজ্রবর্মা। এই বজ্রবর্মার পুত্র এই ভোজ বর্মা, এই বর্ম বংশের প্রতিষ্ঠাতা। তো এই আমরা যে হিউয়েন সাং এর কথা বলছি, চীনা পরিব্রাজক,
তার বিবরণ থেকে জানা যায় যে পাঞ্জাব, ভারতের পাঞ্জাব অন্তর্গত সিংহপুর নামক একটা স্থান ছিল, এবং এই সিংহপুর স্থানটাই হচ্ছে বজ্রবর্মা রাজ্য, অর্থাৎ যে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভোজ বর্মা তার পিতা, এবং বর্ম বংশের আদি বাসস্থান এই সিংহপুরের, পাঞ্জাবের অন্তর্গত সিংহপুর। আর সিংহলি অর্থাৎ শ্রীলঙ্কা, কিংবদন্তিতে রাঢ়ের অন্তর্গত অপর একটি সিংহপুর নামক স্থানে অবস্থান পাওয়া যায়। তো সিংহপুর কয়েকটা জায়গার সিংহপুর পাওয়া যায়, এটা হচ্ছে পাঞ্জাব, আর একটা সিংহপুর হচ্ছে গিয়ে রাঢ়ের অন্তর্গত অপর একটি স্থানের নাম আছে সিংহপুর, এখানের কথাও উল্লেখ আছে। অনেক ঐতিহাসিক ধারণা করেন যে রাঢ়ের সিঙ্গুর থেকে বর্মগণ এসে বঙ্গে এসে রাজ্য স্থাপন করেছিলেন। অনেক ঐতিহাসিক আবার এই কথা উল্লেখ করেছেন যে রাঢ়ের সিঙ্গুর থেকে বর্মগণ এসে রাজ্য স্থাপন করেছেন। অপরদিকে উড়িষ্যার কলিঙ্গে সিংহপুর নামক একটি রাজ্যের অবস্থান সম্পর্কে জানা যায়। তাহলে আমরা কয়েকটা অঞ্চলে সিংহপুর সম্পর্কে আমরা জানতে পারলাম। অর্থাৎ উড়িষ্যা একটা প্রদেশ ভারতের, সেই উড়িষ্যার কলিঙ্গ, সেই কলিঙ্গের সিংহপুর নামক একটি রাজ্য আছে। সেই রাজ্য সম্পর্কে জানা যায় যে ৫ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বিদ্যমান ছিল এই কলিঙ্গ রাজ্য। এখানে সিংহপুর নামক স্থান অনেক অনেক ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। রমেশচন্দ্র মজুমদার এবং নিহার রঞ্জন রায় দুজন অত্যন্ত জনপ্রিয় দুজন ঐতিহাসিক। প্রমুখ পণ্ডিতগণের ধারণা কলিঙ্গের সিংহপুরই হচ্ছে আসলে বর্মরাজাদের আদি বাসস্থান। এই দুজন ঐতিহাসিক বা পণ্ডিত রমেশচন্দ্র মজুমদার এবং নিহার রঞ্জন রায় প্রমুখ পণ্ডিতগণের ধারণা অনুযায়ী কলিঙ্গের সিংহপুর, আমি সর্বশেষ যেটা সিংহপুর কোথায়, কলিঙ্গর সিংহপুর, সেই সিংহপুর হচ্ছে বর্মরাজাদের আদি বাসস্থান। সুতরাং তাদের ধারণা মতে বর্মরাজাদের আদি বাসস্থান বাংলার বাইরে, অর্থাৎ এই বাংলায় তাদের আদি বাসস্থান ছিল না, তারা আসলে বাইরে, বাংলার বাইরের বাসস্থান, আদি বাসস্থানের লোক ছিল এই বর্মরাজরা। অর্থাৎ বর্মরাজগণ বাংলার আদি বাসিন্দা নন, তারা কলিঙ্গের সিংহপুর থেকে এসে এদেশে আধিপত্য স্থাপন করেছেন। তাহলে বর্মরাজরা বাংলার বাইরে থেকে তারা এদেশে এসে এদেশ দখল করে এদেশ শাসন কার্য পরিচালনা করেছেন। যুগে যুগে পৃথিবীর এমন এক প্রান্ত থেকে অপর প্রান্তে তারা অর্থাৎ বর্মরাজগণ বাংলার আদি বাসিন্দা নন, তারা কলিঙ্গের সিংহপুর থেকে দেশে আধিপত্য স্থাপন করেছেন। যুগে যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে রাজ্য বিস্তার কিংবা রাজ্য স্থাপন করার ইতিহাস অবাস্তব কিছু নয়। অর্থাৎ তোমরা দেখবা বিভিন্ন এলাকায় সেই অঞ্চলে থেকে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেনি, কিন্তু অন্য এলাকা থেকে এসে তারা সাম্রাজ্য স্থাপন করেছেন। যেমন ভারতে সম্রাট বাবর, তিনি কিন্তু এই ভারতের লোক না, কিন্তু তারা বাইরে থেকে এসে এই ভারতবর্ষ দখল করে তারা রাজ্য স্থাপন করেছেন। ঠিক তেমনই দেখো এখানে এই বর্মরাজারা বাংলার বাইরে থেকে বিভিন্ন প্রান্ত থেকে বাংলার বাইরে থেকে তারা এসে এই বাংলা দখল করে তারা রাজ্য স্থাপন করেছেন। পাঞ্জাব বা কলিঙ্গের মতো দূর অঞ্চল থেকেও বাংলা রাজ্য স্থাপন অসম্ভব কিছু না হলেও রাজ্য প্রতিষ্ঠা ছিল খুবই কষ্টকর, তা বলাই বাহুল্য। আচ্ছা, আরেকটি রাজবংশের নাম হচ্ছে কলচুরি রাজ। এই কলচুরি রাজবংশের শাসনকর্তা কর্ণের পিতা ছিল গাঙ্গেয় দেব। তিনি উড়িষ্যার কলিঙ্গ অধিকার করেছিলেন। তাহলে বর্মরাজের মতো আরেকটা রাজবংশ, সেই রাজবংশের নাম হচ্ছে কলচুরি রাজ। কলচুরি রাজ, কর্ণের পিতা, কলচুরি রাজ্যের রাজা ছিলেন কর্ণ। এই কর্ণের পিতা ছিল আবার গাঙ্গেয় দেব, উড়িষ্যার কলিঙ্গ অধিকার করেছিলেন। কর্ণ যে বঙ্গ বিজয় করেছিলেন তা সম্ভবত কলিঙ্গ থেকেই এসে তিনি এই বঙ্গ বিজয় করেছিলেন। কর্ণের আক্রমণের ফলে, কর্ণ হচ্ছে গিয়ে কলচুরি রাজ্যের শাসনকর্তা। কর্ণের আক্রমণের ফলে তার মিত্র হিসাবে জাত বর্মা দক্ষিণ পূর্ব বঙ্গে সহজেই রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এ থেকেও ধারণা করা অসম্ভব হবে না যে বর্মগণ উড়িষ্যার সিংহপুর থেকে বঙ্গে রাজ্য স্থাপন করেছিলেন। এই জাত বর্মা ছিলেন বর্ম রাজবংশের প্রতিষ্ঠাতা, তার পিতা হচ্ছে বজ্র বর্মা। তো এখান থেকে এ থেকেও ধারণা করা অসম্ভব হবে না যে বর্মগণ উড়িষ্যার সিংহপুর থেকে বঙ্গে রাজ্য স্থাপন করেছিলেন।
বর্ম রাজবংশের রাজাগণের আলোচনা, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন বর্মের রাজারা রাজত্ব করেছিলেন, সে সম্পর্কে তোমরা পর্যায়ক্রমে দেখো। প্রথমেই জাত বর্মা, এই বর্ম রাজবংশের প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে তোমরা একটু আলোচনা দেখো। বঙ্গদেশে বর্ম বংশের প্রতিষ্ঠা করেন বজ্র বর্মার পুত্র জাত বর্মা। এই বজ্র বর্মা পুত্র ছিলেন এই জাত বর্মা, তিনি কিন্তু মূলত এই বঙ্গদেশে বর্ম রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। ভোজ বর্মার বেলাব তাম্রশাসনে জাত বর্মা কর্তৃক সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠার বিবরণ পাওয়া যায়। তাহলে জাত বর্মা যে বর্ম রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এর ইতিহাস আমরা কিন্তু ভোজ বর্মার বেলাব তাম্রশাসন থেকে আমরা জানতে পারি, এবং তিনি ছিলেন ওই সময় এই সার্বভৌম রাজা। এতে বলা হয়েছে যে জাত বর্মার পিতা বজ্র বর্মা একজন বীর যোদ্ধা ছিলেন। তাহলে জাত বর্মার পিতা বজ্র বর্মা একজন বীর যোদ্ধা ছিলেন এবং একজন বিখ্যাত পণ্ডিত, কবি এবং পণ্ডিত ছিলেন। জাত বর্মা কর্ণের কন্যা বীরশ্রীকে বিবাহ করেছিলেন। এই জাত বর্মা তিনি কলচুরি রাজ্যের রাজা কর্ণের কন্যা বীরশ্রীকে বিবাহ করেছিলেন। জাত বর্মা অঙ্গে তার রাজ্য বিস্তার করেন। তিনি কামরূপ রাজ্য আক্রমণ করেন, করেছিলেন এই জাত বর্মা, এবং তার সম্মান ক্ষুণ্ণ করেন। তিনি শক্তিশালী দিব্যকের পরাজিত করেছিলেন, গোবর্ধনের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেন। তিনি একজন দানশীল শাসক ছিলেন। তিনি ব্রাহ্মণদেরকে ধনরত্ন দান করেন এবং রাজ্য সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন, এই জাত বর্মা। তাহলে তিনি অনেকগুলো গুণের অধিকারী ছিলেন, অর্থাৎ তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, সেই সাথে একজন দানশীল ব্যক্তি ছিলেন, এবং ব্রাহ্মণদেরকে তিনি অগণিত ধনরত্ন দান করতেন, এবং রাজ্যের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করার কৃতিত্ব এই জাত বর্মার। উপযুক্ত তথ্য বিবরণ থেকে জাত বর্মার চরিত্র ও কর্মকাণ্ড সম্পর্কে সহজেই অনেক কিছু অবগত হওয়া যায়। পিতার মৃত্যুর পর, অর্থাৎ পিতা বলতে এখানে বজ্র বর্মা, তার পিতা বজ্র বর্মা মৃত্যুর পর জাত বর্মা সিংহপুর রাজ্যের ক্ষমতায় আরোহণ করেন। সিংহপুর সম্পর্কে আমি আগে বিস্তারিত আলোচনা করেছি। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত প্রকাশ করেছেন সিংহপুর কোথায়। তো সিংহপুর রাজ্যের ক্ষমতায় আরোহণ করেছিলেন তার পিতা, এবং প্রথম দিকে তিনিও ছিলেন কলচুরি রাজ গাঙ্গেয় দেব এবং কর্ণের সামন্ত রাজা। পরবর্তীতে কর্ণের কন্যা বীরশ্রীকে তিনি বিবাহ করেন, এবং তার ফলে তার ভাগ্যের আমূল পরিবর্তন দেখা দেয়। এই জাত বর্মা কলচুরি রাজ্যের রাজা কর্ণের কন্যা বীরশ্রীকে তিনি বিবাহ করেন, ফলে তার ভাগ্যের আমূল পরিবর্তন দেখা দেয়। শ্বশুরের সাহায্যে, অর্থাৎ এই জাত বর্মা, তিনি যিনি যে বর্ম রাজবংশের প্রতিষ্ঠাতা, এই তার শ্বশুর সাহায্যে ও সমর্থনে বলিয়ান হয়ে তিনি এদেশে বহু যুদ্ধ ও অভিযানে জয়লাভ করেছিলেন এই জাত বর্মা, এবং এতদ অঞ্চলে সার্বভৌম প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তার এই সার্বভৌম প্রতিষ্ঠা করার পেছনে তার শ্বশুরের অনেক অবদান রয়েছে। ভোজ বর্মা কর্তৃক উৎকীর্ণ বেলাব তাম্রশাসনে জাত বর্মা কর্তৃক পূর্ববঙ্গ দখলের ইঙ্গিত পাওয়া যায়। রমেশ চন্দ্র মজুমদার উল্লেখ করেছেন যে জাত বর্মা কলচুরি রাজ গাঙ্গদেব, জাত বর্মা কলচুরি কলচুরি রাজ্যের রাজা গাঙ্গদেব ও কর্ণের অধীনস্থ সামন্ত রাজরূপে তাদের সঙ্গে পাল রাজ্য আক্রমণ করেছিলেন। অর্থাৎ পাল রাজারা তখন বাংলায় রাজত্ব করত। এই পাল রাজাদের আক্রমণ করেছিল একসাথে জাত বর্মা, কলচুরি রাজ্যের গাঙ্গদেব ও কর্ণ এর অধীনস্থ এই জাত সামন্ত রাজরূপে এই জাত বর্মা পাল বংশের আক্রমণ করেছিলেন, এবং অঙ্গদেশে পাল রাজ ও বরেন্দ্রে কৈবর্ত রাজ দিব্যের সঙ্গে যুদ্ধের প্রবৃত্ত হন, অর্থাৎ যুদ্ধে নিয়োজিত হন। পাল রাজাদের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত রাজ, এর আগের পূর্বে কয়েকটি ক্লাস পূর্বে আমরা কৈবর্ত রাজ, যে বাংলা যে দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সাম্রাজ্যের হটিয়ে কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো এই সেই কৈবর্তদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এই জাত বর্মা। কলচুরি রাজ্যের গাঙ্গেয় দেব ও কর্ণের অধীনস্থ এই সামন্ত রাজরূপে জাত বর্মা কৈবর্তদের দিব্যের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হন। দ্বিতীয় মহিপালের মৃত্যুর সঙ্গে সঙ্গে পাল সাম্রাজ্যের বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
এমত অবস্থায় রাজা জাত বর্মা এর পূর্ণ সুযোগ নিয়ে পাল সাম্রাজ্য আক্রমণ করেন। অর্থাৎ যখন দ্বিতীয় মহিপাল মৃত্যুবরণ করলো, স্বাভাবিকভাবেই পাল সাম্রাজ্যে বিশৃঙ্খলা বা বিদ্রোহ বা বিভিন্ন ধরনের এলোমেলো অবস্থা যখন দেখা দিল, ঠিক আইন শৃঙ্খলার অবনতি ঘটলো, ঠিক এমত অবস্থায় জাত বর্মা তিনি পূর্ণ এই সুযোগ নিয়ে পাল রাজ্য আক্রমণ করেছিলেন। এবং কলচুরি রাজ কর্ণের এক শিলালিপি থেকে জানা যায় যে তিনি পূর্ব দেশীয় একটি রাজ্য আক্রমণ করেছিলেন। এ থেকেও প্রমাণিত হয় যে জাত বর্মা তিনি পূর্ব বাংলা অর্থাৎ পাল রাজ্য আক্রমণ করেছিলেন। এই থেকে জানা যায় যে তিনি পূর্ব দেশীয় একটি রাজ্য আক্রমণ করেছিলেন। এ থেকে ধারণা করা অসম্ভব হবে না যে জাত বর্মা চন্দ্রবংশীয় সাম্রাজ্য ধ্বংস করে কর্ণ জাত বর্মাকে ওই রাজ্যের শাসন ক্ষমতায় অভিষিক্ত করেন। সাথে সাথে ধারণা করা যায় যে প্রথম অবস্থায় জাত বর্মা স্বাধীন শাসক ছিলেন না, অর্থাৎ প্রথম দিকে তিনি অধীনস্থ শাসনকর্তা ছিলেন, অর্থাৎ স্বাধীন ছিলেন না। জাত বর্মা পূর্ববঙ্গ দখল করেছিলেন একথা প্রমাণিত, অর্থাৎ পূর্ব বাংলা তিনি যে দখল করেছিলেন এটা অবশ্যই প্রমাণিত আছে, কিন্তু পূর্ববঙ্গ দখলের সঠিক সময়কাল সম্পর্কে জানা যায়নি। তিনি দখল করেছিলেন বটে, তবে সময়কালটা সঠিক জানা যায় না। পাল রাজা তৃতীয় বিগ্রহপাল, যার রাজত্বকাল তোমরা একটু দেখো 1058 থেকে 1075 পর্যন্ত পাল রাজা তৃতীয় বিগ্রহপালের পিতা ছিলেন কিন্তু নয়াপাল। এই নয়াপালের ছেলে তৃতীয় বিগ্রহপাল যখন 1058 থেকে 1075 পর্যন্ত রাজত্ব করছিল, তো কলচুরি রাজ কর্ণের সমসাময়িক ছিলেন এই তৃতীয় বিগ্রহপাল। সমসাময়িক রাজা বুঝতে পেরেছো তোমরা, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমসাময়িক ভারতের নরেন্দ্র মোদী এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, এই সমস্ত সমসাময়িক, একই সাথে তারা বিভিন্ন দেশে রাজত্ব করেছে। তো তেমনি পাল রাজা তৃতীয় বিগ্রহপালের রাজত্বকালে সমসাময়িক ছিলেন কলচুরি রাজ কর্ণ। তিনি কর্ণের অপর এক কন্যা যৌবনশ্রীকে বিবাহ করেছিলেন। তাই অনুমান করা যায় যে কলচুরি রাজ কর্ণ 1041 খ্রিস্টাব্দ থেকে 1070 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে গেছেন। আগেই উল্লেখ করা হয়েছে যে জাত বর্মা কর্ণের সাহায্যে বঙ্গদেশ জয় করেন। তাহলে জাত বর্মা, আমরা এর আগে একটু আগেই আলোচনা করলাম যে জাত বর্মা কর্ণের সাহায্যে কিন্তু বঙ্গদেশ জয় করে ছিলেন এবং একাদশ শতাব্দীর শেষার্ধকালে রাজত্ব করেছিলেন। তিনি বঙ্গদেশ জয় করে এবং তা একাদশ শতাব্দীর শেষার্ধ পর্যন্ত, অর্থাৎ একাদশ শতাব্দী বলতে আমি প্রথমেই আলোচনা করেছি যে 1000 থেকে 1100 পর্যন্ত সময় একাদশ শতাব্দী বলা হয়ে থাকে। কাজে এই একাদশ শতাব্দীর শেষার্ধ পর্যন্ত এই জাত বর্মা তিনি রাজত্ব করেছিলেন। বেলাব তাম্র শাসন থেকে অবগত হওয়া যায় যে জাত বর্মা বঙ্গদেশের স্বীয় ক্ষমতা প্রতিষ্ঠিত করে আবার কামরূপ বিজয় সাফল্য লাভ করেছিলেন। তাহলে আমরা এখানে দেখতে পাই কি যে এটার প্রমাণ আছে তাম্র শাসন, বেলাব তাম্র শাসন থেকে জানা যায় যে জাত বর্মা তিনি বঙ্গদেশের স্বীয় ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে আবার তিনি পার্শ্ববর্তী কামরূপ আক্রমণ করেন এবং কামরূপ জয় করে এবং তার সাফল্যতার সাথে তিনি কামরূপ জয় করেছিলেন। রাজা দিব্যের অহংকারকে ভুলুণ্ঠিত করেছিলেন। রাজা দিব্য তিনি কৈবর্ত বিদ্রোহের যে নায়ক ছিলেন, সেই দিব্যকে তিনি পরাজিত করে তার অহংকার ভুলুণ্ঠিত করেছিলেন এবং গোবর্ধন নামক এক রাজাকে পরাজিত করেছিলেন। তাম্র শাসনের বিবরণে অতিশয়োক্তি থাকলেও একথা সহজেই অনুমেয় যে জাত বর্মা খুবই শক্তিশালী শাসক ছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বর্মা রাজবংশের প্রথম যে শাসনকর্তা জাত বর্মা, তিনি অত্যন্ত শক্তিশালী একজন শাসক ছিলেন এবং এই শক্তিশালী শাসক ছিলেন বিদায় তিনি তার বাংলা পাল বংশের মতো শক্তিশালী একটা 400 বছর রাজত্ব করেছিলেন পাল বংশ, তাদেরকে পরাজিত করে সেই অঞ্চল দখল করে তিনি বর্মা রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। এটা কম কথা নয়, অত্যন্ত শক্তিশালী রাজাই ছিলেন তিনি জাত বর্মা। তিনি প্রতিবেশী রাজ্যগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি সবসময় গ্রহণ করতেন। আক্রমণাত্মক নীতি, অনেক সময় রক্ষণাত্মক, আক্রমণাত্মক। তো রাজা অবশ্যই বর্মা রাজা জাত বর্মা শক্তিশালী ছিলেন বিদায় তিনি পার্শ্ববর্তী রাজাদের উপর সবসময় আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছেন, অর্থাৎ আক্রমণ চালাতেন এবং পরবর্তীতে নিজ রাজ্যে সার্বভৌম প্রতিষ্ঠা করেছিলেন এই জাত বর্মা। এবার জাত বর্মার পরে যে বর্মা রাজবংশের গুরুত্বপূর্ণ একজন শাসনকর্তা তিনি হচ্ছে হরি বর্মা।
সামন্তসার তাম্রশাসন থেকে জানা যায় যে রাজা জাত বর্মার মৃত্যুর পর তার পুত্র হরিবর্মা সিংহাসনে আরোহণ করেছিলেন। তাহলে জাত বর্মার একজন ছেলে, তার নাম হচ্ছে হরিবর্মা, তিনি তার পিতার জাত বর্মার মৃত্যুর পরই তার পিতার সিংহাসনে আরোহণ করেছিলেন। বেলাব তাম্রশাসনে অবশ্য হরিবর্মার নাম সুস্পষ্ট করে উল্লেখ নেই। অর্থাৎ বেলাব তাম্রশাসনে জাত বর্মার যে ছেলে হরিবর্মা তার নাম থাকার কথা, কিন্তু আসলে সেই তাম্রশাসনে এটা সুস্পষ্ট উল্লেখ নেই। তবে জাত বর্মার অপর এক পুত্র শ্যামল বর্মার পরিচয় দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম জাত বর্মার দুই ছেলে, একটা হচ্ছে হরিবর্মা এবং একটা শ্যামল বর্মা। হরিবর্মার পরিচয় তাম্রশাসনে নাই, স্পষ্ট উল্লেখ নাই, কিন্তু শ্যামল বর্মা, জাত বর্মার অপর এক ছেলে শ্যামল বর্মার পরিচয় এখানে দেওয়া আছে। ধারণা করা যাচ্ছে যে জাত বর্মার এই দুই পুত্রের মধ্যে কোন ধরনের উত্তরাধিকার দ্বন্দ্ব থেকে থাকতে পারে। অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে, জাত বর্মার দুই ছেলে, দুই ভাই, যথা হরিবর্মা এবং শ্যামল বর্মা, এই দুই পুত্রের মধ্যে হয়তো বা কোনো ধরনের উত্তরাধিকার দ্বন্দ্ব থেকে থাকতে পারে। তবে ভট্ট ভবদেব, যিনি পণ্ডিত ছিলেন, ভট্ট ভবদেবের ভুবনেশ্বর শিলালিপিতে হরিবর্মার নাম উল্লেখ আছে। তাহলে হরিবর্মার নাম বেলাব তাম্রশাসনে না থাকলেও ভট্ট ভবদেবের যে পণ্ডিত ভুবনেশ্বর শিলালিপিতে হরিবর্মার নাম উল্লেখ আছে। এই শিলালিপিতে তিনি নিজের 7 পূর্বপুরুষের পরিচয় উল্লেখ করেছেন। অর্থাৎ এই ভট্ট ভবদেবের পণ্ডিত ভট্ট ভবদেবের ভুবনেশ্বর শিলালিপি থেকে হরিবর্মার নাম সহ তার 7 পুরুষের নাম এই শিলালিপিতেই উল্লেখ আছে। এই শিলালিপিতে তিনি নিজের 7 পুরুষের নাম উল্লেখ করেছেন। এছাড়াও ভট্ট ভবদেব ছিলেন একজন সমসাময়িক পণ্ডিত ব্যক্তি। তিনি একজন রাজনীতিক ছিলেন এবং সন্ধি বিজ্ঞ। তিনি সেই সময় একজন সাহসী যোদ্ধা হিসেবেও পরিচিতি ছিল। তার লিখিত গ্রন্থ মীমাংসা ও স্মৃতি বিষয়ক রচনা পরবর্তীকালেও বেশ আলোড়ন তুলেছিল। অর্থাৎ এই ভট্ট ভবদেব তিনি একজন পণ্ডিত ছিলেন, তার লেখা গ্রন্থ মীমাংসা ও স্মৃতি বিষয়ক রচনা পরবর্তীকালে আরো আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়াও তিনি ছিলেন কবি, কলা, সর্ব আগম, বেদ, অর্থশাস্ত্র, আয়ুর্বেদ, অস্ত্রবেদ প্রভৃতি শাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত ছিলেন। এই ভট্ট ভবদেবই ছিলেন হরিবর্মার যুদ্ধ ও শান্তি বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। অর্থাৎ ভট্ট ভবদেব তিনি মন্ত্রীও ছিলেন এই হরিবর্মার রাজত্বের সময়। তার মন্ত্র শক্তি ও পাণ্ডিত্যের কারণে রাজা হরিবর্মা দীর্ঘদিন রাজ্য সুখ লাভ করেছেন। অর্থাৎ রাজ্য শাসন করে যে শান্তি বা সুখ লাভ করা যায়, এই দীর্ঘদিন ধরে এই ভট্ট ভবদেবের কারণেই রাজা হরিবর্মা তিনি রাজ্য সুখ লাভ করেছিলেন। ধারণা করা যায় যে হরিবর্মা খুবই করিতকর্মা লোক ছিলেন। অর্থাৎ তিনি বিভিন্ন উপায় খুঁজে বের করতে পারতেন। সেই হরিবর্মা খুবই করিতকর্মা লোক ছিলেন। তিনি যোগ্য ও পারদর্শী লোকদের তার দরবারে উচ্চাসনে নিয়োগ দান করতেন। হরিবর্মা তার একটা মহৎ গুণ ছিল, কি সেই গুণটা হলো তিনি যে সমস্ত তার রাজ্যের যে সমস্ত যোগ্য ব্যক্তি বা পারদর্শী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি তিনি তার দরবারের উচ্চ আসনে নিয়োগ দান করতেন। এটা অত্যন্ত সাম্রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। হরিবর্মার রাজত্বের 19 ও 39 বছরের লিখিত দুটি বৌদ্ধ পুঁথি পাওয়া গেছে, দুটি পুঁথি। এতে ধারণা করা যায় যে হরিবর্মা অন্তত 39 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। তাহলে তার সময়কার দুটি পুঁথি, বৌদ্ধ পুঁথি পাওয়া যায়। এতে ধারণা করা যায় যে হরিবর্মা অন্তত 39 বছর, যেহেতু 39 বছরের লিখিত দুটি বৌদ্ধ পুঁথি পাওয়া গেছে, এ থেকে বোঝা যায় যে 39 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন হরিবর্মা। হরিবর্মা সম্পর্কে অনেক ঐতিহাসিক মনে করেন তিনি অনেক শক্তিশালী একজন শাসক ছিলেন। সন্ধ্যাকার নন্দীর রামচরিত উল্লেখ রয়েছে যে পাল সম্রাট রামপাল একজন পূর্বদেশীয় শাসকের তুষ্টি সাধনের চেষ্টা করেছিলেন। তাহলে সন্ধ্যাকার নন্দী তার গ্রন্থ রামচরিত কাব্যে তিনি উল্লেখ করেছেন যে পাল সম্রাট রামপাল, ওই সময় তার সমসাময়িক পাল সম্রাট রামপাল, অর্থাৎ হরিবর্মার সমসাময়িক ছিল রামপাল। এই রামপাল তিনি পূর্বদেশীয় শাসকের তুষ্টি, অর্থাৎ তাকে উপঢৌকন দিয়ে তাকে সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছিলেন। অনুমান করা হয় যে উক্ত পূর্বদেশীয় সম্রাট ছিলেন যিনি, তিনি হলেন সেই হরিবর্মা।
অর্থাৎ জাত বর্মার ছেলে হরি বর্মা। বিদেশি আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই রাজা রামপাল তাকে হাতি ও রথ উপহার দিয়ে এই মনসন্তুষ্টির চেষ্টা করেছিলেন। অর্থাৎ হরি বর্মার তার মনসন্তুষ্টির জন্য সন্তুষ্টি করেছিলেন। হরি বর্মার রাজত্বকাল নিয়ে খুব একটা বেশি কিছু জানা যায় না। এরপর হরি বর্মার পরে যে বর্ম রাজবংশের আরেকজন শাসনকর্তা শাসন কার্য পরিচালনা করেছিলেন দাপটের সাথে, তিনি হলেন শ্যামল বর্মা। অর্থাৎ জাত বর্মার দুই ছেলে, একটা হরি বর্মা, আরেকজন আছে শ্যামল বর্মা। রাজা হরি বর্মার পর তার ভাই জাত বর্মা ও বীরশ্রীর পুত্র, অর্থাৎ জাত বর্মার যে পুত্র শ্যামল বর্মা বর্ম সিংহাসনে আরোহণ করেন। বেলাবত তাম্র শাসন থেকে জানা যায় যে শ্যামল বর্মার অনেক রানী ছিল, অর্থাৎ তিনি একাধিক বিবাহ করেছিলেন এবং একাধিক রানী ছিল। এটা জানা যায় কি বেলাবত তাম্র শাসন থেকে জানা যায়। তাদের মধ্যে মালব্য দেবী ছিলেন প্রধান মহিষী, অর্থাৎ প্রধান রানীর মর্যাদা পেয়েছিল মালব্য দেবী। পুত্রের নাম উদয়ন ও ভোজ বর্মা। শ্যামল বর্মার ছেলে ভোজ বর্মা পরবর্তীতে অবশ্য শাসন কার্য পরিচালনা করেছিলেন, অর্থাৎ বর্ম রাজবংশের শাসনকর্তার পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তার তার আম্মা ছিলেন মালব্য দেবী, অর্থাৎ শ্যামল বর্মার স্ত্রী ছিল মালব্য দেবী। এই মালব্য দেবীর গর্ভেই অবশ্য ভোজ বর্মা জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে যিনি এই বর্ম রাজবংশের শাসনকর্তার পদে অধিষ্ঠিত হয়েছিলেন। ত্রৈলোক্য সুন্দরী নামে তার একজন কন্যা থাকার কথাও অনেক ঐতিহাসিক ধারণা করে থাকেন। অর্থাৎ শ্যামল বর্মার একটা কন্যা ছিল, এই কন্যার নাম ত্রৈলোক্য সুন্দরী। বৈদিক ব্রাহ্মণদের কুলজি গ্রন্থসমূহে উল্লেখ করা হয়েছে যে বাংলার ব্রাহ্মণদের পূর্বপুরুষগণ শ্যামল বর্মার যুগে মধ্য দেশ থেকে ব্রাহ্মণদের দেশে অভিবাসন করেছিলেন। এগুলো ভোজ বর্মার বেলাবত তাম্র শাসনে উল্লেখ পাওয়া যায়। ভোজ বর্মা তাহলে পিতা শ্যামল বর্মার মৃত্যুর পর ভোজ বর্মা পূর্ববঙ্গের সিংহাসনে আরোহণ করেছিলেন। ভোজ বর্মা ছিলেন রানী মালব্য দেবীর পুত্র। একটু আগে আমরা যে আলোচনা করলাম সেটা এখানে আসছে। অর্থাৎ ভোজ বর্মা ছিলেন রানী মালব্য দেবীর পুত্র। শ্যামল বর্মার রানী মালব্য দেবীর পুত্র ভোজ বর্মা। ভোজ বর্মার রাজত্বের ৫ম বছরে বিক্রমপুর থেকে বেলাবত তাম্র শাসন জারি করা হয়েছিল। এই তাম্র শাসনে তাকে পরম বৈষ্ণব, পরম মেশ্বর ও পরম ভট্টারক উপাধি গ্রহণ করেছিলেন এই ভোজ বর্মা। এই সকল উপাধি থেকে প্রমাণিত হয় যে তিনি ছিলেন স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক। তাহলে এই সমস্ত বিভিন্ন যে উপাধি তিনি পেয়েছিলেন, এই উপাধির মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি একজন স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন। ব্যক্তিগতভাবে বৈষ্ণব হলেও তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। অর্থাৎ তিনি ব্যক্তিগত বৈষ্ণব হলেও বৌদ্ধ ধর্মেরও তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। পৃষ্ঠপোষকতা তোমরা তো বোঝো যে অর্থাৎ কোন ধর্মের সহযোগিতা করা, সাহায্য করা, তার সরাসরি সহযোগিতা করা হচ্ছে পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো এই ভোজ বর্মা তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এছাড়া অন্যান্য বর্মরাজ ছিল। ভোজ বর্মার পর আর কোন বর্মরাজার সন্ধান ইতিহাসে পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো প্রাপ্ত তথ্যাদের অভাব। কোন তথ্য প্রমাণ ছিল না বিধায় এই বর্ম রাজবংশের অন্য রাজাদের ইতিহাস এখানে আসেনি। কোন তাম্র শাসন বা অন্য কোনো কিছু আর আজও পাওয়া যায়নি। তবে তারা একাদশ শতাব্দীর শেষ দিকে থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত রাজত্ব করেন। বাংলার সেনদের হাতে তাদের চূড়ান্ত পতন ঘটেছিল। সেন রাজা অর্থাৎ সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, এই সেনদের হাতে মূলত এই বর্মরাজদের পতন ঘটেছিল। তোমরা দেখো একটা চার্ট দেখো, চার্ট নিয়ে এসেছি আমি এখানে। বর্ম রাজবংশ শাসনকাল আনুমানিক 1080 থেকে 1155 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় পর্যন্ত তারা রাজত্ব করেছে। প্রথমে বজ্র বর্মা, তার ছেলে জাত বর্মা, আমি আলোচনায় পর্যায়ক্রমে করেছি, তার ছেলে হরি বর্মা এবং শ্যামল বর্মা।
এই জাট বর্মার দুই ছেলে কিন্তু রাজত্ব করেছে। পরবর্তীতে শ্যামল বর্মার ছেলে এই ভোজ বর্মা রাজত্ব করেছেন, আর এরা কিন্তু ছিল না। যে সকল বইয়ে এই তথ্য পাওয়া যাবে সেগুলো তোমাদের দেখো: বাংলাদেশের ইতিহাস মাহবুবুর রহমান, বাংলাদেশের ইতিহাস পরিক্রমা কে এম রাইসউদ্দিন খান, বাংলাদেশের ইতিহাস দিলীপ কুমার শাহ, ডক্টর মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আনারুল হক, এবং 4 নম্বর প্রাচীন বাংলার ইতিহাস ডক্টর আবু নোমান। এই তিনটা বইয়ে, প্রথম তিনটা বইয়ে একটু কম তথ্য পাবা, কিন্তু এই প্রাচীন বাংলার ইতিহাস ডক্টর আবু নোমানের বইয়ে বিস্তারিত তোমরা এই বর্মরাজ বংশের ইতিহাস তোমরা পাবা। এটা তোমরা একটু দেখে নিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই মনোযোগ দিয়ে সময় পড়াশোনা করবা, পরীক্ষার প্রস্তুতি নিবা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করতেছি।